মনের রাগের কারণ বুঝলো বেলা। আসলে এই বাইরে অনেক রোদ, এই রোদে দাঁড়িয়ে থাকলে যে কারোরই মাথা গরম হয়ে যাবে, তাই মিনমিনে গলায় বলল। রাইমার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। বানি আর কিছু বলল না। বেলার হাত থেকে ফাইলটা নিজের হাতে নিয়ে ওর কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, পরীক্ষা কেমন হয়েছে? ভালো। বেলা চল তাহলে এই খুশিতে আইসক্রিম খাই। আইসক্রিমের কথা শুনতেই চোখ জোড়া চকচক করে উঠল বেলা। বানিকে পাশ কাটিয়ে দিহানের কাছে এসে গদগদ স্বরে বলল, দিহান ভাই সত্যি খাওয়াবে? মনক্ষুণ্ণ হলো দিহানের, মুখ ভার করে বলল, আমি না এখন তোর বোন জামাই। দিহান ভাই আবার কি? ভাইয়া বল, তোর বড় দুলা ভাই হয়, দাম দিবি না একটু? ভাবুক হলো বেলা, কিছুটা চিন্তিত গলায় বলল, দিগন্ত ভাইয়াকে ভাইয়া ডাকলে খেপে যায়, এদিকে আবার তোমাকে ভাইয়া না ডাকলে দাম পাও না, তাহলে বেলা ডাকবেটা কি? পেছন থেকে বেলার মাথাটা টাক মারলো বানি। ওর হাত ধরে গাড়ির কাছে নিয়ে যেতে যেতে বলল, পরীক্ষার পড়া পড়তে পড়তে তোর মাথা খারাপ হয়েছে, এজন্য উল্টাপাল্টা বকছিস। চল আগে আইসক্রিম খাবি, তারপর ঠান্ডা মাথায় যা ভাবার ভাবিস। বেলার আর কিসের ভাবনা চিন্তা, ওর তো এখন আরামের দিন। পরীক্ষা শেষ, এখন শুধু ঘুরবে ফিরবে, খাবে দাবে আর ঘুমাবে। খাওয়া দাওয়া শেষ করে পাটোয়ারি বাড়ির দিকে দিহানের গাড়ি ছুটলো। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পাটোয়ারি বাড়ির লিভিং রুমে মেয়ে জামাইয়ের সাথে খোশ গল্পে মেতে আছে রহমান আর রাসেল। আর কিছুক্ষণ পর ওরা তালুকদার বাড়ি ফিরে আসবে। রহমান চাইলে জোর করতে পারলো না মেয়েকে আজ রাতটা এখানে থাকতে বলার, কারণ কাল সকালে ওরা চট্টগ্রাম যাবে। দিহানের দাদা দাদি দিলদার তালুকদার আর রোকেয়া তালুকদার চট্টগ্রামে তাদের গ্রামের বাড়িতেই থাকেন। শহরে কোলাহল যানজট, এই বিরক্তিকর ধ্বনি পছন্দ না ওদের। তাই দুই ছেলে এত বেলার পরও তাদের সাথে থাকতে নারাজ তারা। গ্রামের শান্ত ও নির্বল পরিবেশে ছেড়ে কিছুতে এখানে থাকবে না। বানি আর দিহানের বিয়ের এতদিন হলো ওরা এখনো গ্রামে যায়নি। কাল যাবে, তবে যাওয়ার আগে বাবার বাড়ির সবার সাথে দেখা করার জন্য এসেছে আজ। গল্পের ফাঁকে হঠাৎ দিহান বলে ওঠে, বেলার তো পরীক্ষা শেষ, ও আমাদের সাথে যাক। রহমান পাটোয়ারি চুপ করে গেল। কিছুক্ষণ ভেবে পাশে বসা বেলার দিকে ফিরে বলল, তুমি যেতে চাও? বেলা এতক্ষণ উসখুস করছিল। রহমান পাটোয়ারি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, আব্বু, চট্টগ্রামের পাহাড় সমুদ্র দেখার অনেক ইচ্ছা, যেতে দিবে? বড় আপা তো আছে। বানি চুপচাপ বসেছিল এতক্ষণ। বেলার কথা শেষ হতেই রহমানের কাছে এসে হাঁটু গেড়ে বসলো তার সামনে। শান্ত গলায় বলল, তুমি যদি মনে করো আমি বেলাকে সামলে রাখতে পারবো, তাহলে যেতে দাও ওকে। এমনি বেশ ধকল গিয়েছে ওর উপরে, একটু ঘুরে এলে ভালো লাগতো। রহমান মুচকি হেসে বানির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেখানে বেলার বড় আপা আছে সেখানে ওকে নিয়ে আমার চিন্তা নেই, নিয়ে যাও, তবে ওর সাথে সাথে নিজেদের খেয়াল রেখো আম্মা। বাবার কথা শুনে বিস্তর হাসলো বানি। এদিকে বেলাকে আর পাইকে সেকেন্ড সময় ব্যয় না করে লাফাতে লাফাতে নিজের রুমে গিয়ে ধুমধাম প্রয়োজনীয় জিনিস ক্যারি ব্যাগে ভরে 10 মিনিটের মাঝে রেডি হয়ে নিল। আবার সবকিছু নিয়ে একইভাবে লাফাতে লাফাতে হাজির হলো আগের জায়গায়। ওর কাজ দেখে হাসলো সবাই। ঘোরাফেরার নাম শুনলে বাড়ির ছোট কন্যার লাভঝাপ আগের থেকেও বেড়ে যায়। অতঃপর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বেলাকে নিয়ে তালুকদার বাড়ির দিকে গেল বানিরা। যাওয়ার আগে আমেনা ও রিনা বেলার হাতে ধরিয়ে দিল বড় বড় টিফিন ভর্তি পিঠাপুলি। এই কাজগুলো যেন বেলার জন্যই সিলমোহর দিয়ে বাধাই করা। রাত হয়েছে বেশ, এতক্ষণ টং ঘরে জমিয়ে আড্ডা দিয়েছে দিহান। এখন বাড়ি ফিরবে। সবাইকে বিদায় দিয়ে বাইকের কাছে আসতেই পেছন থেকে ছুটে এলো ওর কাছে রায়হান। রায়হানকে দেখে না দেখার ভান করলো দিগন্ত, কিন্তু রায়হান নাছোড়বান্দা নেয় বলে উঠল, দোস্ত, নে না তোর সাথে। দেখ, কাল কত সকালে বের হবি, এত সকালে উঠে আবার তোদের বাড়ি যাওয়া অনেক কষ্টকর, এখন নিয়ে চল না। আমি ভুল কিছু বলবো না, সত্যি। যা বাড়ি যা। দিগন্ত কথা বলে শেষ করার আগেই ওর বাইকের পেছনে ঝাঁপিয়ে উঠে বসলো রায়হান। বাইক স্টার্ট দিতে গিয়েও থেমে গেল দিগন্ত। গম্ভীর গলায় বলল, নামবে নাকি লাথি খাবে? তোর সাথে যাব। নাম শালা, তোর নজর ভালো না। বাড়িতে আমার যুবতী বোন আছে, নিয়ে যাবো না তোকে। হ্যাঁ হ্যাঁ, তোর ওই যুবতী বোনই আমার বউ হবে। আমার বোন ছোট, বেলাও ছোট। ব্যাস, রায়হানের বলতে দেরি হলো কিনা দিগন্তের পা উঁচিয়ে লাথি মারতে দেরি হলো না। এক লাথি বাইক থেকে ছিটকে দূরে সরে পড়ল রায়হান। দিগন্ত আর তাকালো না ওর দিকে, বাইক ছেড়ে দিল। পেছনে থেকে যায় রায়হানের হুঙ্কারে ভেসে এলো,
শালা, সব শোধ নেব দেখে নিস। আমাকে আমার প্রেমিকার কাছে যেতে দিস না, এই জন্যই তোর কপাল খোলে না। এখনো জানতেই পারলাম না আমি ভালোবাসি ওকে। ওর জায়গায় ওর মাকে বলে দিলাম। সব তোর দোষ শালা, দেখিস বিয়ের পর তোর বোনের ওপরেই এর শোধ তুলব। কিছুটা দূরে গিয়েও থেমে গেল দিগন্ত। পেছনের দিকে ঘাড় বাগিয়ে ঠাট্টা করে বলে উঠল, বাবুরে, বিয়ের পর তোর বউকে তুই কি করবি সেটা আমাকে বলে লাভ? ছি শালা, বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিও হাঁটুতে গেছে তোর। যা ভাগ শালা। বলে বাইকের ধুলা উড়িয়ে চলে গেল দিগন্ত। এদিকে এর আগে ফোঁসফোঁস করছে রায়হান। নিরিবিলি পরিবেশ, চারপাশে শোষো করে বাতাস বইছে। মাথার উপরে আকাশের তারা ঝিকিমিকি করছে, চাঁদ অর্ধেক উকি দিচ্ছে। ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে দূর থেকে। নিস্তব্ধ এই এলাকা শীতল আবহাওয়ার মাঝে। ছাদের রেলিংয়ের ওপর বসে আছে ফাহাদ। পাশে 4-5টা খালি বিয়ারের ক্যান। মন ভালো নেই, কিছুই ভালো লাগছে না। সন্ধ্যার পর থেকে বাইরে যায়নি, আড্ডাখানায়ও যায়নি। হুট করেই বিরক্ত লাগছে আশেপাশের সবকিছু। তাই এত রাতে একা একা ছাদে বসে আছে। ঝরঝরে হালকা ব্রাউন কালারের চুলগুলো বাতাসের বেগে এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখে গাঢ় কালো ভ্রু যুগলের সাথে খোঁচা খোঁচা দাড়ি হয়েছে। পরনে ওভারসাইজ টি শার্ট। কোলের ওপর একটা গিটার পড়ে আছে। এক হাত দিয়ে গিটার চেপে রেখেছে, আর এক হাত দিয়ে একের পর এক ক্যান খালি করছে। দূরদৃষ্টি আকাশপানে ক্যানে চুমুক দিয়ে শব্দ করে পাশে রাখলো। তারপর হাত দিয়ে কপালে এলোমেলো হওয়া চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে গিটারটা ভালোভাবে ধরলো। টুংটাং আওয়াজে তুললো পরক্ষণে তাল হারালো। কয়েকবার চেষ্টা করলো, কিন্তু হচ্ছে না। যেখানে মন নেই সেখানে সুর আসবে কিভাবে? বিরক্ত হয়ে গিটার পাশে ছুঁড়ে ফেলতে গিয়েও আটকে গেল। একটা লম্বা শ্বাস টেনে আবারও ধরলো। ভালোবাসবো, বাসবো রে বন্ধু তোমায় যতনে। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। চুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। কিছু একটা মনে করে ধীর স্থিরভাবে সুর তুলল পুনরায়। গিটারের সুর ঠিক করে এই নীরব পরিবেশে গলা ছেড়ে গাইল। সুরেলা একটা আওয়াজে ছাদের পরিবেশ মুখরিত হলো। গানের মাঝে এসে আলতোভাবে চোখ বুঝলো ফাহাদ। জলজল করে ভেসে উঠল সেদিন পার্কে কানারত এক ষোড়শী কন্যার প্রতিচ্ছবি। ঘন পাপড়ির মাঝে অশ্রুবিন্দুর ফোঁটা, ভয়ার্ত মুখাবয়ব, ফোলা ফোলা ফর্সা গাল, গোলাপে অধৈর্যরা দুপাশে বেনুনি করা কানে কালো কেশ। সবকিছু স্মৃতিচরণ হতেই চোখ বন্ধ রেখে মুচকি হাসল ফাহাদ। অতঃপর আবারও সুর ধরল। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইকো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মঞ্চে আমার মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালো বাইসো রে বন্ধু আমায় যতনে। শেষ বাজাতে বাজাতে বাড়িতে ঢুকলো দিগন্ত। বাম হাতের আঙুলে বাইকের চাবি গোল গোল ঘুরছে। সাদা শার্টের ওপরে 3টা বোতাম খোলা, ফলে টান টান চওড়া লোমশ বক্ষের খানিকটা দৃশ্যমান। আরেক হাত দিয়ে চুল ব্যাক ব্রাশ করতে করতে লিভিং রুমে পেরিয়ে সিঁড়ির কাছে আসতেই বিপত্তি ঘটল। পায়ের সাথে কিছু একটা বেঁধে পড়তে পড়তে সামলে নিল নিজেকে। ঠান্ডা মেজাজ ফরফরিয়ে তুঙ্গে উঠল। পিছু ঘুরে চেঁচানোর জন্য খোলা মুখটা টুপ করে বন্ধ করে নিল। ভ্রুজোড়া কুচকে সামনে নিচু হয়ে মাথায় হাত রেখে বসে থাকা বেলাকে দেখে বলল, তুই এখানে কি করছিস? বানির কাছ থেকে দিশার রুমে যাচ্ছিল বেলা। মিতালি ওকে নতুন দুল কিনে দিয়েছে, সেটা বানিকে দেখিয়ে দিশার কাছে যাচ্ছিল। মাঝপথে হাত ফসকে একটা দুল নিচে পড়ে গিয়েছে। সেটা তোলার জন্য নিচু হতেই বিরাট খাম্বা এসে ধাক্কা খেলো ওর সাথে। মাথায় লেগেছে ভালোই ওর। হাত দিয়ে ডলতে ডলতে দিগন্তের দিকে চেয়ে বলল, আপনি এখানে কি করছেন? চু শব্দ তুলল দিগন্ত। এই একটা হাড়ে বজ্জাত মেয়ে, যেটা প্রশ্ন করা হবে সেটারই উল্টো ওকে বলবে। গমগমে গলায় বলে উঠল, বেয়াদব মেয়ে, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছিস আমি কি করছি? দুলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো বেলা। দিগন্তের সামনাসামনি এসে হাত উঁচিয়ে 2টো আঙুল দেখালো। বুঝলো না দিগন্ত, প্রশ্ন করলো সহসা, কি? এটা আপনার বাড়ি? মানে আপনার সাথে এ বাড়ির সম্পর্ক মাত্র একটা? সিঁড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে 2 হাত বুকে বাঁধলো দিগন্ত। শান্ত গলায় বলল, তারপর? বেলার আবার বাড়িয়ে রাখা হাতের 2 আঙুল দিগন্তের মুখের সামনে এনে বলল, আর এই বাড়ির সাথে আমার সম্পর্ক 2টা। আচ্ছা, কিভাবে? প্রথমত, এটা আমার ফুপির বাড়ি, আর দ্বিতীয়ত এটা আমার বোনের শ্বশুর বাড়ি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো দিগন্ত। বাঁকা হেসে আস্তে করে বলল, 3টে সম্পর্ক করে নে। বোনের শ্বশুর বাড়ির জায়গায় নিজের শ্বশুর বাড়ি বলিস।
দিগন্তের কথা পুরোপুরি শুনতে পেল না বেলা, ওর দিকে চেয়ে থাকে শুধালো। কি বলেন? বুক থেকে হাত নামিয়ে বেলার মাথায় হাত রাখলো দিগন্ত, কটাক্ষ করে বলল। বললাম তোর মাথা ভর্তি গোবর। ঠিকই বলেছিস, এ বাড়ির সাথে আমার সম্পর্ক একটা, কিন্তু তোর সম্পর্ক দুইটা। তোর থাকার কথা বেশি, ক্ষণিকের জন্য আমি ভুলে গিয়েছিলাম তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কথাগুলো বলে আর দাঁড়ালো না দিগন্ত, সিঁড়ি ছেড়ে আবারও উল্টো হাঁটা ধরলো। গন্তব্য এখন রান্নাঘরের এদিকে। বেলা ব্যাককলের ন্যায় ড্যাব ড্যাব করে দিগন্তের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দিগন্ত ওর সুনাম করলো নাকি দুর্নাম মাথার উপর দিয়ে গেল। ঠোঁট উল্টে যে পথে যাচ্ছিল সেদিকে গেল। মনি, হাতে নাড়ানো খুন্তিটা থামালো মিতালি, দরজার দিকে ফিরে বলল। বল। কখন এসছে? বুঝেও অবুঝ সাজলো মিতালির প্রশ্নাত্মক গলায় বলল। কে? তোমার ভাতিজে। সন্ধ্যার পর। ফোন স্ক্রল করতে করতে ভ্রু বাঁকিয়ে কিছুটা ভাব নিয়ে দিগন্ত বলল। বলো নিচে। হাতের খুন্তিটা শব্দ করে রাখলো মিতালি, গ্যাসের চাবিটা ঘুরিয়ে বন্ধ করলো সেটা। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দিগন্তের কাছে এসে বলল। ও এসেছে, তোকে বলার কি আছে? সকালে তো চলে যাব, এখন আসলো কেন? চোখ বাঁকালো মিতালি, গমগমে স্বরে বলল। চট্টগ্রাম যাবে তাই। মিতালির কথাটা কর্ণপাত হতেই হাতের ফোনটা হাত ফসকে পড়তে নিল দিগন্তের। অবাক গলায় বলল। কি আবার? কানে শুনি না। কাল তো ওদের সাথে যাবে। ওর বাপ আসতে দিল? হ্যাঁ। দু ঠোঁট চেপে ধরলো দিগন্ত, চোখ জোড়া চিকচিক করছে। উল্টো ঘুরে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। গেটের বাইরে গিয়ে ঘাড় বাঁকিয়ে আবারও ডাকলো। মনি। দোয়া করো। ভ্রু কুঞ্চিত করলো মিতালি, চেঁচিয়ে বলল। গুন্ডা পান্ডাদের জন্য দোয়া করব কেন? ওর থেকে দূরে থাকবি দিঘু। দিগন্ত শুনেও শুনলো না, রুমে যেতে যেতে বলল। কফি পাঠাও তাড়াতাড়ি, ঘুম হারাম হয়েছে। সূর্য উঠেছে কিয়ৎক্ষণ আগে। প্রকৃতি জুড়ে বিচরণ করছে দিন শুরুর নির্মলা আলো। পাখির কিচিমিচি চলছে আকাশ জুড়ে। বাইক রাইড করবে বলে ভোর রাতে বের হতে হয়েছে, কারণ মোজাম্মেল তালুকদার আর মাহফুজ তালুকদারের কড়া আদেশ। এতটা পথ বাইকে গেলে সকালে যানজট বাঁধার আগেই পৌঁছাতে হবে। বাড়ির গাড়িও আসছে ওদের পেছনে, সব জিনিসপত্র গাড়িতে, কিন্তু মানুষের অভাবে পুরো গাড়ি ফাঁকা। চট্টগ্রামের পথ পেরে পরপর 3টা বাইক চলছে। একটাতে বানি দিহান, পরেরটাতে রায়হান, সবশেষে দিগন্ত আর বেলা। মন ভীষণ খারাপ রায়হানের। দিশা আসেনি ওদের সাথে, অ্যাডমিশনের পড়াশোনার কারণে এলো না। দিগন্ত বাইক টান মেরে ওর পাশাপাশি এলো। প্যাচের মতো মুখ করে রেখেছিস কেন? কত কি পরিকল্পনা করলাম, মেয়েটা এক মুহূর্তে সব ভেস্তে দিল। তোর মতোই বজ্জাত। ওকে জানে তোর মতলব? মুখ বাগালো রায়হান, দিগন্তের দিকে ফিরে বলল। তো আস্তে চালাচ্ছিস কেন? ভালো লাগছে না, রেস ধর। ভয় পাবে। বুঝলো রায়হান, ঠোঁট চেপে বলল। তোর দিন ভাই, থাক, আমি জোরে ছাড়ছি। কথাটা বলা মাত্রই দিহান বাণীকে ওভারটেক করে জোরে বাইক ছাড়লো রায়হান। রায়হানের দেখা দেখি দিহানও কিছুটা জোরে চালানো শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ওরা দিগন্তের চোখের আড়াল হয়ে গেল। তা দেখে ঠোঁট বাঁকালো দিগন্ত। আরো কিছুক্ষণ বাইক চালানোর পর একটা সবুজে ঘেরা পাহাড়ের সামনে এসে থেমে গেল। বাইক থামানো দেখে পেছন থেকে বেলা বলল। চলে এসেছি আমরা। না। তাহলে থামালেন যে? বলছি না আমাকে। দিগন্তের কথা মতো বাইক থেকে নামলো বেলা। চোখ ঘুরিয়ে আশপাশের পুরো পরিবেশটা অবলোকন করতে গলা ছেড়ে চেঁচিয়ে বলল। দিগন্ত ভাই। বাইক থেকে নামতেই এমন চিৎকার শুনে বেজায় রাগ হলো দিগন্তের। জল শক্ত করে বলল। ওরে বেয়াদব, আর কত চালাবে? দেশ তো ভাই ভাই করে গলা ফাটায় না যতটা তুই করিস। অসভ্য, মাথায় তো বেয়াদবি ছাড়ার কিছুই নেই। কিন্তু বেলার কানে দিগন্তের একটা কথাও গেল না। ও তো আটকে গিয়েছে সামনে দণ্ডায়মান পাহাড়ের সৌন্দর্যে। সকালের শীতল বাতাসের মাঝে মাত্র ওঠা সূর্যটা দেখে খুশিতে আত্মহারা বেলা লাফাতে লাফাতে আবারও চিৎকার ছুড়ল। দিগন্ত ভাই, কি সুন্দর। চোখ বাঁকালো দিগন্ত। এই মেয়ে শোধাবার নয়, ভালো লেগেছে সেটা প্রকাশ করলেই হয়। বারবার এভাবে ডাকার কি আছে? সবকে জ্বালানোর ধান্দা না। ভঙ্গিতে মাথা নাড়িয়ে বেলার পেছনে এসে দাঁড়ালো। পকেটে 2 হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে বলল। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। সামনাসামনি পাহাড় দেখতে এত সুন্দর লাগে, আগে জানতাম না আমি। হালকা হাসতে চেয়েও তা মিলিয়ে গেল।
এ জায়গাটা বেলার পছন্দ হবে এটা আগে থেকেই জানতো দিগন্ত। বাইক এত আস্তে চালিয়েছে এজন্যই বেলা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে তবেই গ্রামের দিকে যাবে। মাথা নিচু করে নিজের থেকে একগুণ ছোট সহজের সাইজের রমণীর দিকে চেয়ে বলল, এরকম আরো দেখতে চাস? হ্যাঁ চাই, কিন্তু আপারা তো চলে গেল। কথাটা বলতে বলতে দিগন্তের দিকে পেছন ফিরতে চাইলে একটা পাথরের খণ্ডের সাথে পা বেঁধে উল্টে পড়ে যেতে নিলেই বেলা তৎক্ষণাৎ দুহাত বাড়িয়ে বেলাকে পড়া থেকে বাঁচাতে আলগে ধরল দিগন্ত। চমকে উঠল বেলা, শিরশির করে উঠল সর্বাঙ্গ। দিগন্তের দুহাত শক্ত করে আঁকড়ে ধরেছে ওর কোমর। অনাকাঙ্ক্ষিত এই ছোঁয়া হুট করে তোলপাড় তুলল ওর মনে। কেমন যেন একটা মিশ্র অনুভূতিতে ছেয়ে গেল সমস্ত কায়া। কি হলো হঠাৎ, কেন এমন হলো বুঝলো না বোকা বেলা। এদিকে ভেসে এলো দিগন্তের অস্থির গলার স্বর, ঠিক আছিস? লেগেছে কোথাও? কি জবাব দেবে বেলা? ও তো নিজেকেই সামলাতে পারছে না। দিগন্তের হাত এখনো ওর কোমরে বাঁকে, গলা দিয়ে টেনেও আওয়াজ বের হতে চাইছে না। একটা শুকনো ঢোক চেপে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কেমন জানি লাগছে, আপনি একটু সরে দাঁড়ান। ভ্রুকুঞ্চিত হলো দিগন্তের, প্রশ্ন করলো, কি কি বললি? আপনার হাত সরান, আমার কেমন যেন লাগছে। সহসা দিগন্তের কোচকানো ভ্রুজোড়া শিথিল হলো। বোকারানি বেলা ছোট হলেও দিগন্ত তো আর ছোট নয়। চতুর মস্তিষ্ক যা বোঝার তা ঠিকই বুঝলো। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলো। হাত সরাতে চাইলেও মাথায় দুষ্টুমি খেলে গেল। সেভাবে থেকে প্রশ্ন ছুড়ল বেলার উদ্দেশ্যে, কেমন লাগছে? জানি না তো। আগে বল, তারপরে ছাড়া পাবি। চোখের চাহনি অসহায় হলো বেলার। ও তো নিজেই জানে না ওর কেমন লাগছে। অজানা এই অনুভূতির সাথে তো পূর্ব পরিচিত নয় বেলা। দিগন্তকে কি বলবে? এলোমেলো দৃষ্টি ফেলে ধীর স্বরে বলল, সরে দাঁড়ান না দিগন্ত ভাই। দিগন্তের একই কথা। আগে বল। ঠোঁট উল্টালো বেলা, মিনমিনে গলায় বলল, আমি তো জানি না কেমন লাগছে, আপনাকে কিভাবে বলবো? বেলার ঠোঁট উল্টানো দেখে একটা বড় শ্বাস টেনে আলগোছে নিজের হাত সরিয়ে নিল দিগন্ত। প্রসঙ্গ পাল্টাতে বলল, অনেকটা দূরে চলে এসেছে দিহান আর রায়হান। একটা হোটেলের সামনে বাইকের ওপর হেলান দিয়ে চা খাচ্ছে রায়হান। দিগন্তের জন্য অপেক্ষা করছে, কিন্তু আসার কোনো নাম নিশানা নেই। দিহানরা এতক্ষণ ওর সাথে দাঁড়িয়েছিল, কয়েক মিনিট আগে আবারও চলা শুরু করেছে। কারণ নতুন বউকে সকাল 8টার মধ্যে উপস্থিত চাই রোকেয়া তালুকদার, তাই আর দেরি করতে পারল না ওরা। রায়হানও ওদের চলে যেতে বলে দিগন্তের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে গেল। এর মধ্যে 2 কাপ চা শেষ রায়হানের, আর দাঁড়িয়ে থাকার ধৈর্য ধরছে না। ফোন বের করে দিগন্তের নাম্বারে ফোন লাগালো। অনেকক্ষণ পর ফোন উঠালো দিগন্ত। ওকে পেতেই রায়হান বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল, কোথায় তুই? মাঝ রাস্তায় অপেক্ষা করছি কতক্ষণ থেকে। এত সকালে মানুষজনও নেই আশেপাশে, নিজেকে কেমন এতিম এতিম লাগছে। চলে যা, আমার যেতে দেরি হবে। সময় মতো চলে যাব। দিগন্তের কথা বুঝলো রায়হান, মুখ বাঁকিয়ে বলল, আমার পুরো জার্নিটা তোর বোন মাটি করলো। ধ্যাত, ঘুর শালা। বলেই ফোন কেটে দিল। তারপর ফুল স্পিডে বাইক ছাড়লো। এছাড়া আর কি বা করবে ও? হতবুদ্ধির ন্যায় থ মেরে একটা জায়গায় বসে আছে রায়হান। কি থেকে কি হলো, কেন হলো কিছুই মাথায় আসছে না। কি ছিল, কে ছিল মেয়েটা? হুট করে উড়ে এসে ওর জীবনের সাথে জড়িয়ে গেল। না চেনা না জানে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটে যাওয়া ঘটনা কি ওর জীবনের গতি ঘুরিয়ে দিল? চোখ বন্ধ করে সজোরে চুল খামচে ধরল রায়হান। প্রচণ্ড রাগ আর বিরক্তিতে ছেয়ে আছে মন। কিছুক্ষণ আগের ঘটনা ভেসে উঠল মানসপটে। বাইকে ফুল স্পিড তুলে ফাঁকা রাস্তা নিজ মন মতো চলছিল রায়হান। একটা জঙ্গলের মতো রাস্তায় গিয়ে বাঁধল বিপত্তি। এত সকালে মানুষজন খুব একটা নেই, যা 2-1জন আছে সেগুলো শহরের দিকে। মাত্র গ্রামের রাস্তায় ঢুকেছিল রায়হান। শুনশান ফাঁকা রাস্তার পাশে ঝোপের আড়াল থেকে একটা মেয়ের চিৎকার কানে বাড়ি খেতে চলন্ত বাইকে ব্রেক কষলো। জঙ্গলের ওদিক থেকে ভেসে আসছে আওয়াজ। রায়হান বাইক সাইডে পার্ক করে সন্দেহবশত সেখান থেকে শব্দ আসছে সেদিকে পা বাড়ালো। আস্তে আস্তে যত ভেতরে যাচ্ছে তত বেশি আওয়াজ আসছে। কাছাকাছি এসে থেমে গেল ওর পাজোড়া। সামনের দৃশ্য দেখে সহসা হুঙ্কার ছুড়ল। একটা মেয়েকে ধরে রেখেছে 2জন ছেলে, জোর জবরদস্তি করার চেষ্টা করছে। মেয়েটা সামনের দিকে ঘুরে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পুরুষালী শক্তি দুটোর মানুষের সাথে কি আর একটা কিশোরী মেয়ে পেরে ওঠে? রায়হানের হুঙ্কার শুনে ছেলেগুলো
বিচ্ছিরি গালে ছুঁড়ে ওর দিকে তাকায়। তারপর দুজনে একে অপরের সাথে চোখাচোখি করে মেয়েটাকে ধাক্কা মেরে রায়হানের দিকে ছুঁড়ে দেয়। রায়হান ওদের মারার জন্য পায়ে এগিয়েছিল, কিন্তু মেয়েটাকে পড়ে যেতে দেখে ওকে ধরলো। আর একটুর জন্য গাছের সাথে লেগে মাথা ফাটেনি। রায়হান ঠিক সময় না ধরলে মেয়েটা এতক্ষণে গাছের সাথে বাড়ি খেয়ে মাথা ফাটাতো। মেয়েটাকে দাঁড়া করাতে চাইলো, কিন্তু পারল না। অতিরিক্ত ভয় আর এতক্ষণ ছেলেগুলোর সাথে কোস্তাকুস্তি করার কারণে শরীরের কোনো শক্তি অবশিষ্ট নেই, ঢলে পড়ল সেখানেই। রায়হান বারবার ডাকলো ওকে, কিন্তু কোনো সাড়া পেল না। ঘাসের ওপরে ওকে শুইয়ে দিয়ে ওর মাথা কোলের ওপর নিল ও। চুলগুলো এলোমেলো হয়েছে, তাই চেহারা দেখেনি এখনো। সেভাবেই রাখলো আরো কিছুক্ষণ, কিন্তু মেয়েটার নড়াচড়া নাই। আশেপাশের কেউ নেই যে সাহায্য চাইবে, পানি লাগবে এখন। মেয়েটাকে একা ফেলে যেতে পারছে না রায়হান, দেখে বোঝা যাচ্ছে ছোট মেয়ে, এত ধকল সইতে পারেনি। রায়হান না আসলে মেয়েটার সর্বনাশ হয়ে যেত। হঠাৎ একদল মানুষের আগমন হলো সেখানে। রায়হান খেয়াল করেনি ওদের মাথা নিচু করে মেয়েটার গালে জোরে জোরে চাপড় মারছে আর ডাকছে, কিন্তু দূর থেকে লোকগুলোর চোখে তা আপত্তিকর দৃষ্টি হিসেবে উপস্থাপন হলো। রায়হানের কানে ভেসে এলো একটা ছেলের আওয়াজ। চকিত সামনের দিকে তাকালো রায়হান, হকচকালো অনেক। যে ছেলেটা কথাগুলো বললো সে ছেলে এই মেয়েটার সাথে জোরাজোরি করছিল। ওর পাশে আরেকজনও আছে। মেয়েটাকে কোল থেকে সরিয়ে কিছু বলতে চাইছে, কিন্তু পারল না। কয়েকজন লোক ওর কাছে এসে ঘিরে ধরলো ওকে। বয়স্ক একজন ওর সামনে এসে চড়া গলায় বলল, আমার এলাকার এসব করার সাহস পাও কীভাবে? তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য সমাজ রসাতলে যাচ্ছে, সিসি। এই খবরদার, ফালতু কথা বলবি না কেউ। ওই ছেলে দুটো এই মেয়েটার সাথে জোরাজুরি করছিল, আমি সাথে পালিয়েছে, আর আপনাদের ডেকে এনে নাটক করছে। ইচ্ছে তো করছে হারামজাদা দুটোকে পুঁতে দেই এখানে। রায়হানের কথা কানে তুলে না কেউ। সবাই একসাথে চড়াও হলো ওর উপর। ওর কাছে যা কিছু ছিল সব ছিনিয়ে নিল। ফোন করে দিগন্তকে যে ডাকবে সেই উপায়ও রইল না। কেউ কেউ ওকে মারতে চাইলো। এদিক মেয়েটারও হুঁশ নেই। অনেক কথা কাটাকাটি চললো ওদের মাঝে। ওরা এত মানুষ আর রায়হান একা, তাই এতজনের সাথে পেরে উঠল না। রায়হানকে ধরে বেঁধে গ্রামের একটা কাজীর বাড়িতে আনলো। মেয়েটাকে আনা হয়েছে, তবে ওর জ্ঞান ফেরেনি এখনো। কাজীকে ঘুম থেকে তুলে ওদের বিয়ে দিতে বলল। এই কথা শোনার পর ফুঁসে উঠল রায়হান। কিছুতেই করবে না বিয়ে, মামার বাড়ির আবদার নাকি? কিন্তু পারছে কই এত লোকের সাথে। রাগে ক্ষোভে দাঁতে দাঁত চেপে একবারে চুপ করে গেল। ওই লোকদের সাথে পারবে না সেটা বোঝা হয়ে গেছে। যারা বুঝতে চায় না তাদের হাজার চেষ্টা করেও বোঝানো সম্ভব নয়। কয়েকটা মহিলা মিলে মেয়েটার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরতেই মেয়েটা কাঁদা শুরু করলো। ভেবেছে হয়তো ওর ক্ষতি করে ফেলেছে ছেলেগুলো, কিন্তু যখন আসল ঘটনা বুঝলো তখন চিৎকার করে ছোটাছুটি শুরু করলো। চেনা নেই জানা নেই একটা ছেলেকে বিয়ে করবে না। সবার কাছে বারবার বলল রায়হান ওর জীবন বাঁচিয়েছে। ওরা যা ভাবছে সেরকম কিছু না। ওরা দুজনকে চেনে না, এখন পর্যন্ত কেউ কাউকে দেখেও নি, কিন্তু কেউ কানে তুললো না ওর কথা। উপায়ন্তর না পেয়ে পালানোর চেষ্টা করলো, সেটাতেও ব্যর্থ হলো। অতঃপর অল্প কিছু সময়ের মাঝেই রায়হান আর অচেনা সেই মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হলো। দায়সারা কবুল বলে রায়হান চলে আসতে চাইলেও আবারও আরেক দফা চড়াও হলো সবাই। মেয়েটাকে ওর সাথে পাঠালো। তারপর দুজনকে গ্রামের সীমানা থেকে তাড়িয়ে দিল। বাইকের কাছে এসে রায়হান রাগে গজগজিয়ে ছিন্ন ভিন্নভাবে একের পর এক টায়ারে লাথি মারতে শুরু করলো। ওর পেছনে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে খেয়ালই নেই ওর। রাগ অন্যদের ওপরে না, রাগ নিজের ওপরেই ঝরছে। কি দরকার ছিল ও মাঝ রাস্তায় থামার? দুনিয়ার কে কার কি করছে করুক, সেসবে তো ওর যায় আসে না। কত মেয়েকে তেও টিস করে বেড়ায় সে। রায়হান একটা মেয়েকে বাঁচাতে গিয়ে অযথা একটা ঝামেলায় জড়িয়ে গেল। এটাকে কোনো বিয়ে বলে? চেনা নেই জানা নেই, এমনকি মুখটাও দেখেনি, নাইবা দেখার প্রয়োজন আছে? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চুল টেনে ধরল রায়হান। পিছু না ফিরেই চেঁচিয়ে বলল, যা, চলে যা এখান থেকে। চুপচাপ নিজের রাস্তা মাপ, না হলে খুন করে ফেলবো এক্ষুনি। তোকে আমি মানি না, না তোর মুখ দেখেছি আর না কখনো দেখতে চাই। ফালতু একটা স্বপ্ন আমার জীবনে এটা। তোর মতো মেয়েকে কে কবুল বলবে? থু, তোকে ছেলেরা ছুঁয়েছে, তুই ওদেরই যোগ্য। যা, দূর হ। জীবনে কোনোদিনও তোর সাথে আমার দেখা হবে না। যা হয়েছে সব ভুলে যাবি।
কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না রায়হান, বাইক স্টার্ট দিয়ে চলে গেল। এদিকে এলোমেলো শরীরে মেয়েটার চোখে অজস্র অশ্রু নিয়ে দাঁড়িয়ে আছে। রায়হানের এক একটা কথা ওর বুকে গেঁথে গিয়েছে। ধপ করে বসে পড়লো মাটিতে, শব্দ করে কাঁদতে শুরু করলো। বেলা প্রায় অনেকটা হয়েছে, ঘড়ির কাঁটা সকাল 10টার ঘরে। দিগন্তের বাইক এসে থামলো টিন দিয়ে তৈরি সুবিশাল এক শৌখিন বাড়ির সামনে। বাড়ির চারপাশে নানা গাছগাছালিতে ঘেরা, ফুলের গাছগুলোতে ফুল ফুটেছে। বাহির থেকে দেখেই চোখ জুড়িয়ে গেল বেলার। বাইক থেকে নেমে বাড়ির চারপাশে চোখ বুলিয়ে বিস্ময় ভরা কণ্ঠে ডেকে উঠল, দিগন্ত ভাই। বেলার পাশে দাঁড়িয়ে চোখ মুখ কুঁচকে দিগন্ত ছ্যাদ করে জবাব দেয়, বল। এটা আপনাদের বাড়ি? না, এটা তো শ্বশুর বাড়ি। আপনার যদি ছোট ভাই থাকতো তাহলে সত্যি এটাকে আমার শ্বশুর বাড়ি বানিয়ে নিতাম। বাড়িটা কি সুন্দর। ছোট ভাই কি দরকার, আমাকে চোখে পড়ে না? খিলখিলিয়ে হাসে বেলা, ঝটপট করে উত্তর করে, আপনি তো আমার থেকে এত বড়। তোকে না আমি এতক্ষণ ঘুরলাম বেলা, বিশ্বাস কর আমার মন মেজাজ এখন অনেক ভালো আছে। বেয়াদবি করিস না, মেজাজ খারাপ হলে তোর কানের নিচে পড়বে। বলে বেলার হাত ধরে ভেতরের দিকে হাঁটা ধরলো। কিন্তু বেলার মুখ তো নিষ্পিস করছে, মাথায় কত প্রশ্ন ঘুরছে, সেগুলো না বললে থাকতে পারবে না। তাই আবারও বলে উঠল, দিগন্ত ভাই শুনেন। বলেন। দিগন্তের এত অশ্লীল ডাকে দুষ্টুমি বাড়লো বেলার। মুখ টিপে হেসে আবারও ডাকে, শুনেন না। বেলার কাহিনী দেখে হাঁটতে হাঁটতে মুচকি হাসে দিগন্ত, জবাব দেয়, বলেন না। আপনি আগে শুনেন তো। আপনাকে বলেন তো। এসব পাগলামো করতে করতে দুজন বাড়ির উঠোনে চলে এসেছে। ঘর ভর্তি মানুষ দেখে নিজের হাতের মাঝে ধরে রাখা বেলার নরম ছোট হাতটা ছেড়ে দিল দিগন্ত। দিগন্তের হাত ছেড়ে দেওয়া মন ভার হলো বেলার। ভালোই তো লাগছিল, ছাড়ার কি দরকার ছিল? মন খারাপ করে বোকা বেলা মুখ বেঁকিয়ে ভেঙচি কাটে। দিগন্ত আর বেলাকে দেখে রোকেয়া তালুকদার ওদের কাছে এলো। নাতিকে জড়িয়ে ধরে আদর সোহাগ করলো। বেলার সাথে কথাবার্তা বলার এক ফাঁকে হুট করে বলে উঠল, রায়হান কোথায়? রায়হানের কথা শুনে ভ্রু কোচকালো দিগন্ত। কোথায় মানে? ও আসেনি এখনো? ও তো এখানে আসেনি। দিনারা সেই অটোটা এসেছে, ও এসে বলল তুই আর রায়হান একসাথে আছিস, তাই আমরা ভেবে নিয়েছি তোরা দুটোই ঘুরিয়ে ফিরে তারপর আসবি। চিন্তার গাঢ় ভাঁজ পড়লো দিগন্তের কপালে। রায়হানের অনেক আগে এসে যাওয়ার কথা। বেলাকে বাণীর কাছে পাঠিয়ে দিল। তারপর রায়হানের ফোনে কয়েকবার চেষ্টা করলো, কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। রায়হানকে খোঁজার জন্য যেতে চাইলে তখনই রায়হানের বাইক এসে থামলো ওদের সামনে। বাইক রেখে বাড়িতে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করলো রায়হান। কিন্তু দিগন্তের ধারালো দৃষ্টি ওর ওপরে রয়েছে। সবার সাথে কথা বলা শেষ, দিগন্তের কাছে এলো ও। রায়হানকে ভালোভাবে পরখ করে দিগন্ত বলল, কিছু হয়েছে? তোকে দেখতে ঠিক লাগছে না। আপাতত সব কথা চেপে গেল রায়হান। হালকা হেসে বলল, কি হবে? কিছুই হয়নি। তোর বোন তো এলো না, তাই একা একাই আশপাশ ঘুরে এলাম। রায়হানের কথা কেন যেন বিশ্বাস হলো না। দিগন্তের গম্ভীর স্বরেই বলল, সত্যি বলছিস? কোনো সমস্যা হলে বল, আমি দেখছি। প্রসঙ্গ পাল্টাতে রায়হান বেলাকে নিয়ে দিগন্তকে খোঁজাখুঁজি শুরু করলো। রায়হানকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে নিজের মনে সন্দেহটুকু গিলে নিল দিগন্ত। কিছু হলে নিশ্চয়ই রায়হান ওর থেকে গোপন করবে না। একটা ছোট পুকুরের ধারের পাশে বসে আছে এক রূপসী তরুণী। কাঁধের চারপাশে খোলা লম্বা চুলগুলো অবহেলায় মাটিতে গড়িয়ে পানির মধ্যে গিয়ে পড়েছে। কাপড় চোপড়ে ময়লা লেগে আছে। উদাস ভঙ্গিতে বসে নদীর স্বচ্ছ পানিতে নিজের প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। সকালে বেরোলো মায়ের কাছে যাবে বলে শর্টকাট রাস্তার জন্য জঙ্গলের রাস্তা ধরে হাঁটলো। এই যেন কাল হলো ওর জীবনে। এই কয়েক ঘন্টা ওর চরিত্রে দাগ লেগে গেল। শুধু কি চরিত্র, সাথে তো ভাগ্যেরও দাগ লেগে গেল। জীবন কোথায় এসে দাঁড় করিয়ে দিল ওকে। অভাগা জীবনটাতে কি ঝড় ঝামেলার কমতি ছিল যে আরো বড় দুর্ভোগ জুটলো কপালে। চোখ দিয়ে পানি ঝরছে অনবরত। আরো কিছু সময় সেখানে বসে থাকলো। তারপর ছড়িয়ে থাকা বড় চুলগুলো হাত খোপা বাঁধলো। পুকুর থেকে পানি তুলে চোখে মুখে পানি ছিটা দিল। জামায় ময়লা লেগে থাকা জায়গাগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিল। শরীর চলছে না, আর কেমন যেন অসাড় হয়ে আসছে হাত পা। আস্তে ধীরে হেঁটে নিজের গন্তব্যের কাছে আসতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো। সামনে দাঁড়িয়ে থাকা বাইকটা দেখে চমকালো ভীষণ। ওর চিনতে ভুল হয়নি, যতটুকু দেখেছিল এটা ওই লোকেরই বাইক। পায়ের কদম টেনে পিছিয়ে যেতে শুরু করলো। মনে প্রশ্ন উদিত হলো, এ বাড়িতে এসেছে ওই লোক?
তার মানে শহর থেকে যাদের আসার কথা ছিল তাদের মধ্যেই কেউ হয়। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, চলে যাবে এখান থেকেও ভেবে পিছু ফিরতে নিলে পেছন থেকে কেউ ওর নাম ধরে ডাকলো, মাইশা এদিকে আয়। শুকনো ঢোক চেপে পেছন ফিরে চাইলো মাইশা। দিগন্ত ডাকছে ওকে। এই ডাক উপেক্ষা করে চলে যাওয়ার সাজে না ওর। গুটি গুটি পা ফেলে দিগন্ত সামনে এলো। মাইশা সালাম দিল ওকে। দিগন্ত নিল ওর সালাম, তারপর হালকা হেসে বলল, কত বড় হয়ে গেছিস তুই, পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে ভাইয়া। সামনে তো অ্যাডমিশন, মন দিয়ে পড়, আর যা যা লাগে সব গুছিয়ে রাখিস। আমরা ঢাকায় ফেরার সময় তোকে নিয়ে যাব। অ্যাডমিশন ক্লিয়ার করে তবে আবার ফিরবি। কি উত্তর দেবে খুঁজে পেল না মাইশা, শুধু বলল, আচ্ছা। পরক্ষণে একটা গলার স্বর শুনে চমকে উঠল। হ্যাঁ, এটা ওই লোকেরই গলা। দিগন্তের কাছে আসছে ওকে ডাকতে ডাকতে এলোমেলো হলো মাইশার দৃষ্টি। দিগন্তকে তড়িঘড়ি করে বলল, ভাইয়া আমি মায়ের কাছে যাচ্ছি, একা এত কাজ সামলাতে পারবে না, পরে কথা হবে। বলে এই জায়গা ত্যাগ করলো দিগন্ত। বেশ অবাক হলো মাইশার ব্যবহারে। দিশা যতটা চঞ্চল, মাইশা ঠিক তত তার উল্টো। শান্ত, নম্র, ভদ্র একটা মেয়েটার বাবা নেই। ওর বাবা মারা যাওয়ার পর ওকে সহ ওর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওর বাবার বাড়ির লোকজন। ওর মাকে আশ্রয় দিয়েছিল দিলদার তালুকদার। তখন থেকে এই সরাসরি সারাদিন এ বাড়িতে কাজ করে। বাড়িসহ রোকেয়া আর দিলদার এইসব বাড়ির কাজ সামলায়। মাইশাকে দিশার মতোই স্নেহ করে দিগন্ত। শুধু দিগন্ত না, তালুকদারদের সকলেই বেশ ভালোবাসে ওকে। এতিম মেয়েটা ছোট থেকে ওদের চোখের সামনে বড় হয়েছে। আগে বাড়িতে থাকলেও 2 বছর আগে একটা বাসা ভাড়া নিয়েছে ওর মা। কতদিন আর অন্যের বাড়িতে মা মেয়ে পড়ে থাকবে? এই জন্য তালুকদার বাড়ির সকলে ওর মাকে বেশ গালাগাল করেছে। বাড়ি থাকতেও অযথা টাকা খরচ করে ভাড়া নেওয়ার কি দরকার। কিন্তু শোনেনি মাইশার মা। নিরুপায় হয়ে এ বাড়িতে আশ্রয় নিলেও আত্মসম্মান প্রখর তার। সবসময় ছোটোছুটি করে কাজ করে, দুদণ্ডও বসে না। কারো কাছে ঋণী থাকতে চায় না মাইশার মা। তাই পরে আর কেউ কিছু বলেনি। 2 মা মেয়ের সারাদিনে কাটে এ বাড়িতেই। মাইশাও পড়াশোনার ফাঁকে ফাঁকে সব কাজে মাকে সাহায্য করে টুকিটাকি। বাকিটা সময় রোকেয়া অথবা দিলদারের সাথে গল্পগুজব আড্ডায় কাটায়, আর রাতে চলে যায় নিজেদের বাড়িতে। দুপুরের তপ্ত রোদের মাঝে রিকশায় বসে বিরক্তিকর চাহনি নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে দিশা তালুকদার। মন মেজাজ বিক্ষিপ্ত। হাত উঠিয়ে সময় দেখলো, দেখতেই মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ও বাড়ি থেকে বেরিয়েছে 2:25-এ, এখন 2:27 বাজে। কোচিংয়ের পরীক্ষা আর মাত্র 3 মিনিট বাকি। এমনিতেই বাড়ি থেকে বের হয়েছে তার হাতে গোনা কয়েকটা সময় নিয়ে। তার মাঝে রাস্তায় আটকে আছে। 2 দলের ছেলের মারপিট দেখছে বসে বসে। এর মধ্যে কয়েকজন ওর বেশ ভালোভাবেই চেনা। হবে নাই বা কেন? ওর গুণধর বড় ভাইয়ের লাফাঙ্গা সাঙ্গপাঙ্গ। বেটা নিজে তো গিয়েছে ঘুরতে, কিন্তু এগুলোকে ছেড়ে দিয়েছে। আবারও ঘুরিয়ে নজর বুলালো দিশা। পরপরই রাগে গজগজিয়ে পায়ের একটা স্লিপার খুলে দিক ফেললো। মাথায় তার ছিঁড়েছে ওর। রাস্তার পাশে বিশাল এক গাছের ছায়ার নিচে একটা কালো মার্সিডিজ দাঁড়িয়ে। তার উপরে আয়েশি ভঙ্গিতে বসে বসে সিগারেট টানছে ফাহাদ। পরনে অ্যাশ কালারের একটা টি-শার্ট। সিগারেটে একটা জোরে টান দিয়ে ধোঁয়া ছাড়ার জন্য উপরের আকাশের দিকে মুখ তুলেছিল, কিন্তু অনুভব করলো পাশে কিছু একটা পড়েছে। আস্তে করে ঘাড় বাঁকিয়ে দেখার চেষ্টা করলো, দেখতে সক্ষম হলো মেয়েলি ডিজাইনের একটা স্লিপার। তা দেখে কিঞ্চিত ভ্রু গোটালো সে। তখনই কানে ভেসে এলো একটা মেয়ের গলার আওয়াজ। চড়া গলায় কিছু বলছে। চোখের দিকে ফেরালো ও। সেদিকে একটা রিক্সা থেকে মেয়ে নেমে গটগট পায়ে মারামারি এরিয়ায় এসে দাঁড়ালো দিশা। সামনে হক স্টিক দেখে একজনকে বেধড়ক পিটাচ্ছিল রতন। বয়স দিশার সমানই হবে। পড়াশোনা কোন জন্মে ছেড়েছে তার ইয়ত্তা নেই। ওর বাবা তালুকদার বাড়ির পুরনো ড্রাইভার, আর ও দিগন্তের সাথে চালামি করে বেড়ায়। রতন মারতে ব্যস্ত। তখনই পেছন থেকে জোরে রতনের মাথায় বাবরি চুলগুলো থাবা মেরে ধরল দিশা। তারপর 2 হাতের মাথায় চুল টেনে ধরে জোরে জোরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, এই জঙ্গল, তোরা মারামারি করার জায়গা পাস না? সময় অসময় নেই তোদের? এই ভর দুপুরে মাঝ রাস্তায় চুমাচুমি শুরু করছোস? ইতোমধ্যে পটপট শব্দ তুলে রতনের এক গাছে চুল দিশার হাতের মাঝে চলে গিয়েছে। যন্ত্রণায় কাতরে রতন হড়বড়িয়ে বলল, চুল ছাড় দিশা, ইস লাগতেছে, ছাড় তাড়াতাড়ি। রতনের কথার প্রেক্ষিতে দিশা মাত্র মুখ খুলতে নিয়েছিল, তখনই পাশ থেকে একটা হক স্টিকের বাড়ি এসে লাগলো রতনের পায়ে।
ব্যথায় রতন কোকিয়ে উঠল। যে ছেলেটা রতনকে মারলো ঘাড় ঘুরিয়ে ভয়ঙ্কর নজরে তার দিকে তাকালো দিশা। মুহূর্তের মাঝে এই রতনের হাতে থাকা হকি স্টিকটা নিয়ে সেই ছেলের পশ্চাৎ দেশ বরাবর দিল জোরে একবারই। পেছন দিক থেকে হাত চেপে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ছেলেটা। ওর এরকম করুণ আর্তনাদময় চিল্লানি শুনে মারামারি করতে থাকা সকলের হাত থেমে গেল। গোল গোল চোখে ছেলেটার দিকে চাইল সবাই। গাড়িতে বসে দেখলো সেটা ফাহাদ। বিড়বিড়িয়ে বলে উঠল, ফেটেছে। এদিকে দিশা ব্যথায় আর্তনাদ করা ছেলেটার দিকে হকি স্টিকটা উঁচিয়ে দাঁতে দাঁত পিষে বলল, মাকালের জাত, তুই গুতালি কেন? যখন দেখলি আমি রতনকে সাইজ করছি, মাঝখানে এসে তোকে কেন খোঁচাতে হবে? তোরা আসলেই জাউরা। পেছন থেকে হাড্ডিসার একটা ছেলে দাপটের সহিত বুক ফুলিয়ে দিশার দিকে তেড়ে আসতে নিয়েছিল, কিন্তু তার আগে এই দিশা একের পর এক যাকে সামনে পেল মারা শুরু করলো। দিগন্তের দলের ছেলেগুলো যারা দিশাকে চেনে তারা আগে থেকেই সাইডে কেটে গিয়েছিল, কিন্তু ফাহাদের দলের ছেলেগুলো কি করবে বুঝতে পারলো না। ইতোমধ্যে কয়েকজন মার খেয়েছে। ফাহাদ ইশারায় ওদের চলে যেতে বলল। দু একজন যারা মার খেয়ে দিশার দিকে তেড়ে যেতে চেয়েছিল, কিন্তু ফাহাদের গরম চোখের চাহনি দেখে দমিয়ে নিয়েছে নিজেদের। সুরসুর করে লেজ গুটিয়ে রাস্তা ফাঁকা করলো নিমেষেই। সব চলে যেতে দিশা অনুভব করলো ওর এক পায়ে তাপে পুড়ে যাচ্ছে। মাথা নিচু করে হেলিয়ে দেখলো এক পায়ে জুতো আছে, কিন্তু অপর পায়ে জুতো ছাড়া রোদে উত্তপ্ত থাকা পাকা রাস্তায় মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল দিশা, হাই রে, আমার জুতা হারাইছে। পাশ থেকে কেউ একটা জুতো ওর হেলিয়ে রাখা চোখের সামনে ধরে বলল, এটা তোমার? খপ করে জুতাটা টেনে নিল দিশা। সেটা নিচে ফেলে পায়ে গুছতে গুছতে দ্রুততার সহিত বলল, হ্যাঁ হ্যাঁ আমার। রাগের মাথায় ফিক্কা মারছিলাম মনে হয়। এক পরীক্ষার চক্করে আমি গ্রামে যেতে পারিনি। খালি যদি আজ আমার পরীক্ষা মিস যায়, তাহলে দিগন্ত তালুকদারের তো চুল ছিঁড়বই, সাথে আরেক দলের গরুর খোঁজ বের করে থাপ্পড়ের ওপরে রাখবো। ফাহাদ সরু চোখে সামনে শ্যামরাঙা বাচাল মেয়েটার দিকে তাকিয়ে আছে। কাকে কি বলছে মেয়েটা? এত দ্রুত কথা বলল যে ফাহাদ অর্ধেক বুঝলো আর বাকি অর্ধেক কানের পাশ দিয়ে উড়ে গেল। জুতা পা দেওয়া শেষ হতেই মাথা উঠালো দিশা। পাশে দাঁড়ানো ফর্সা চামড়ার লম্বা চওড়া সুন্দর ছেলেটার দিকে নজর পড়তেই চোখ রসগোল্লার ন্যায় বড় হয়ে গেল। সহসা দুগালে হাত রেখে চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ, কি সুন্দর পোলা। হোয়াট? ফাহাদের প্রশ্ন কানে তুলল না দিশা, নিজের মতো বলে গেল, আপনার সাথে আমার আবার দেখা হোক, এখন আর এক সেকেন্ডও সময় নেই হাতে। বলে ওর রিকশার দিকে ছুট লাগালো। ফাহাদ ভ্রু কুচকে দেখলো ওকে। এত চঞ্চল মেয়ে ওর কোনো কালেই পছন্দ না, কিন্তু মেয়েটার সাহস আছে। ছোট মেয়ে অথচ এতগুলো ছেলের মাঝে এসে মারপিট শুরু করে দিল। এদিকে ফাহাদের সাথে দিশাকে কথা বলতে দেখে দূর থেকে রাগে ফুঁসছে রতন। চোখ দিয়ে আগুন ছড়ছে ওর। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। খানিক সময় আগে রোকেয়া তালুকদারের ঘরে এতক্ষণ জম্পেশ আড্ডা দিয়েছে সবাই মিলে। মাইশার মা রোহানা, বানি আর রোকেয়া মিলে রান্নাঘরের দিকে চলে গেল। রাতের রান্না বসাবে এখন, যদিও বানিকে নিতে চায়নি সাথে, বানি জোর করে গিয়েছে। রুমে এখন বেলা আর মাইশার অবস্থান। মাইশার সাথে সহজেই মিশে গিয়েছে ও। সামনে রাখা গরম গরম ছোট সাইজের সিঙ্গারাগুলো টপাটপ মুখে পড়ছে। বেলা খেতে অনেক মজা, খাচ্ছে আর একের পর এক প্রশ্ন করছে মাইশাকে। মাইশা ওর কথাগুলো মন দিয়ে শুনছে আর শান্তভাবে উত্তর দিচ্ছে। ঠিক এ কারণেই মাইশাকে বেশ মনে ধরেছে বেলার। মেয়েটা দেখতেও যেমন সুন্দর, ওর কথাবার্তাও সেরকম মিষ্টিমুখ। ওদের কথার মাঝে এই ঘরের দরজার সামনে মাথা বাড়িয়ে রায়হান বলল, দিগন্ত কোথায়? রায়হানের আওয়াজ শুনে সেদিকে তাকালো বেলা, কিন্তু হাসি খুশি মুখের ভঙ্গিমা পাল্টে মুখ কিছুটা বেঁকিয়ে বলল, বাড়ির পেছনের দিকে গিয়েছে। বেলার উত্তর কানে গেল রায়হানের। চলে যেতে নিল, চোখে গেল ওর দিকে পিঠ ঘুরিয়ে বসে থাকা একটা মেয়ের দিকে। মাথায় কাপড় চাপিয়ে বসে আছে, কিন্তু দরজার উল্টো দিকে বসে থাকার কারণে মুখ দেখতে পেল না। এত বেশি ঘটল না রায়হান। মুখ দেখলেও বা কি, রোকেয়া আর দিলদার তালুকদার ব্যতীত এখানকার একটা কাকপক্ষী কেউ চেনে নাও। তাই হাঁটা ধরল দিগন্তের কাছে যাওয়ার জন্য। যদিও মাইশা আগে থেকেই মুখ ঘুরিয়ে বসেছিল, রায়হানের গলার আওয়াজ পেয়ে নিজেকে আরও কিছুটা গুটিয়ে নিয়েছে। চাইলে এই মাথা ঘুরিয়ে লোকটার চেহারা দেখতে পারত, কিন্তু কোনো ইচ্ছে নেই। যে লোক বিপদের সময় একটা মেয়েকে কটু কথা শুনিয়ে একা ফেলে আসে, সেই লোককে দেখতে চায় না ও। তবে মনে মনে লোকটার প্রতি কৃতজ্ঞ। ঠিক সময় না এলে আজ সর্বহারা হতো ও।
মরা ছাড়া বুঝি আর উপায় থাকতো না। রায়হান যেতে বেলা মন কিছুটা বেজার করে মাইশাকে বলল, জানো আপু, এই ভাইয়াটা ভালো না। বেলার কথাটা শুনে ধপ করে উঠল মাইশার মন। তাও নরম কণ্ঠে প্রশ্ন করলো, কেন? আমার পছন্দ হয়েছিল বলে প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু তার বদলে দিগন্ত ভাইয়ের হাতে থাপ্পড় খেয়েছি। অবাক হলো মাইশা, বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, মার খেয়ে ব্যথার জন্য কদিন খুব কষ্ট পেয়েছিলাম। যখন দিগন্ত ভাই বলল রায়হান ভাইয়ার প্রেমিকা আছে, তখন থেকে তাকে পছন্দ করাও বাদ দিয়ে দিয়েছি। বেলার মুখ থেকে লোকটার নাম জানলো মাইশা, সাথে এও জানলো প্রেমিকা আছে তার। হালকা হাসলো, এজন্যই হয়তো ওইরকম ব্যবহার করেছিল। কানে আবারও ভাসলো কিছু তিক্ত কথা। তোকে আমি মানি না, না তোর মুখ দেখেছি আর না কখনো দেখতে চাই। তুই ওদেরই যোগ্য। দিগন্তের পাশে এসে দাঁড়িয়েছে রায়হান, সেটা টের পেয়ে দিগন্ত ওর দিকে না ফিরেই বলল, কাহিনী কি তোর? হুট করে দিগন্তর এহেন প্রশ্নে হকচকালো রায়হান। আমতা আমতা করে এই বলল, মানে কিসের কাহিনী? এসে না খাওয়া ছেড়ে ঘুমিয়ে পড়লি কেন? কতক্ষণ ডেকে এলাম, কোনো হুঁশ নেই তোর? ঘুমের ওষুধ খেয়েছিলে? ওই আর কি, মাথা ব্যথা করছিল, তাই একটা খেয়ে ঘুমিয়েছিলাম। এবার রায়হানের দিকে তাকালো দিগন্ত, কিছুটা সন্দিহান গলায় বলল, ওভার থিঙ্কিং থেকে বাঁচতে ঘুমের ওষুধ খাস তুই? সত্যি কথা বল, কোনো কারণে চিন্তায় আছিস? রায়হানের দোটানায় ভুগছে। দিগন্ত আরও একে অন্যের কাছে এসে খোলা পাতার মতো, নিজের মধ্যে কখনো কিছু লুকায়নি, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবে কি না বুঝতে পারছে না। নিজের মনে দোটানা এক অশান্তি রয়েছে ও। তখন রাগের মাথায় মেয়েটাকে ফেলে এলেও এখন বেশ অপরাধবোধে ভুগছে। মেয়েটাকে না দেখেছে আর না কোনো পরিচয় জানে। মেয়েটাকে নিজের জীবনের সাথে জড়াবে না ঠিকই, তবে মাফ চেয়ে ওর জীবন গুছিয়ে দিতে পারবো তো। কোথায় হারলি? দিগন্তের প্রশ্নে কি উত্তর দেবে রায়হান জানে না, তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, বারবার একই প্রশ্ন করা বন্ধ কর শালা। কি হবে? কিছুই হয়নি, এত প্রশ্ন না করে চল একটা রাইড দিয়ে আসি। রায়হানের আড়ালেই একটা দীর্ঘশ্বাস ফেললো দিগন্ত। অতঃপর দুজনে নিজেদের সাথে দিহানকেও ধরে বেঁধে নিয়ে রাইড শুরু করলো। বাকিরা থাকলো বাড়িতে গল্প আড্ডাতে মেতে। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মাইশা সব কাজ গুছিয়ে দিয়ে চলে গিয়েছে। সবাই একসাথেই খেতে বসেছিল, কিন্তু ধীরগতি বেলার খাওয়া শেষ হলো সবার শেষে। এখন হাত ধোয়ার জন্য কলপারে যেতে হবে। বেলা ছুটতে ছুটতে সেদিকে যাচ্ছিল, মাঝপথে কারোর সাথে ধাক্কা খেলো। চোখ তুলে দেখার আগে এই চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। ভয়ে চেঁচালো বেলা, আবু ভূত! বেলার অকারণে ভয় দেখে ধমকে উঠল দিগন্ত। চুপ করবে এত। দিগন্ত ভাই, এত অন্ধকার কেন? লোডশেডিং। আমাদের বাড়িতে তো কারেন্ট গেলেও আলো জ্বলে, এখানে নেই কেন? তোর বাপের আইপিএস আছে, এখানে আইপিএস নেই। বেলা দিগন্তের কাজ ঘেঁষে এক হাত দিয়ে হাতে ওর শার্টের কোনা ধরে কাচুমাচু করেই বলল, কেন? আমার অন্ধকারে খুব ভয় লাগে। তোর বাপের মতো আমরা বড় লোক না, তাই নাই। বলতে বলতে পকেট থেকে ফোন বের করে বেলার হাতে ধরিয়ে দিল দিগন্ত। আলো পেয়ে চারপাশ কিছু দেখতে পেল বেলা। ভয় কিছুটা কমলো ওর। পরক্ষণে দিগন্তের দিকে চোখ পড়তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এভাবে তাকিয়ে আছেন কেন? দিগন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে বেলার মুখের দিকে তাকিয়েছিল। আবহাওয়া এখন অনেকটাই ঠান্ডা, তাও বেলা ঘেমে গিয়েছে। অন্ধকারে ভালোই ভয় পেয়েছে মেয়েটা। একে তো সর্বক্ষণ অন্ধকারে রাখা উচিত, তাহলে দিগন্তের আগ পিছে ঘুরঘুর করে বেড়াবে। বেলার প্রশ্ন শুনে ঠান্ডা গলায় বলল, কিছু না, হাত ধুয়ে যা। সকাল সকাল উঠে পড়েছে সবাই। বানিয়ে দিহান, রায়হান, বেলা, দিগন্ত সবাই ফ্রেশ হয়ে বের হয়েছে সকালের গ্রামীণ পরিবেশটা ঘুরে দেখার জন্য। বৃষ্টি হয়েছে রাতে, তাই মাটির কাঁচা রাস্তাটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে। সকলের সামনে হেলে দুলে হাঁটতে থাকা বেলা হুট করে থেমে যায়। ওর দেখা দেখি বাকিরাও থামে। বেলার নজর ওর একদিকেই নিবদ্ধ। ওর নজর খেয়াল করে বাকি সবাই সেদিকেই তাকালো। বেলা কোমরে হাত রেখে এক দৃষ্টিতে চেয়ে আছে একটা কাঁচা আমের থোকার দিকে। একটু উঁচুতে আছে ওটা, কিন্তু একসাথে তিনটা বড় বড় কাঁচা আম ঝুলছে। দিহান আমের দিকে থেকে নজর সরিয়ে বেলাকে বলে, দাঁড়িয়ে পড়লি কেন? এখান থেকে বেরিয়ে যেতে আরো 10 মিনিটের মতো পথ হাঁটতে হবে। অফিসে আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ভাই। বেলা আমগুলোর দিকে আঙুল তাক করে বায়না ধরে ও এগুলো খাবে। দিহান মানা করেছে ওকে। এই গাছের মালিক অনেক তেড়া আর খিটখিটে। আম চাইতে গেলে তো দিবেই না, চুরি করে ধরা পড়লে খবর করে ছাড়বে। পুরো গ্রাম হাঁকডাক করে এক করবে। ওই বুড়োর ক্যাচালের ভয়ে কেউ ওর গাছের ধারে কাছেও ঘেঁষে না।
বিলের পাড়ে ওদের আম গাছ আছে, সেখান থেকে কাঁচা আম পেড়ে দিবে। কিন্তু বেলা তাও ওর কথা শুনছে না। দিহানের এত বুঝ বেলার কানে তুলতে নারাজ। দিগন্ত ওদের পাশে দাঁড়িয়ে ফোন ঘাটছে আর শালিদুলা ভাইয়ের কাহিনী দেখছে। বানি রায়হানও বুঝালো বেলাকে, কিন্তু ওর ওই আমগুলোই চাই, মানে চাই। লম্বা বড় বড় সবুজ রঙা আমগুলোতে মন বসে গিয়েছে বেলার। দিগন্ত হাতের ফোনটা পকেটে ঢুকালো, পাশ থেকে দেখে দেখে 4টা বড় ইটের টুকরো হাতে তুলে নিল, 2টা রায়হানের হাতে দিল আর 2টা ওর কাছে রাখলো। রায়হানকে ইশারা করলো ঢিল মারার জন্য, অতঃপর দুজনে একসাথে নিশানা বরাবর মারা শুরু করলো। এক এক করে 4টা ঢিল লাগতে ঝুলতে থাকা আমগুলো, কাঁচা আম 3টে সেই ঢিলে বেগে শব্দ তুলে মাটিতে আছড়ে পড়লো। বেলা খুশিতে লাফাতে লাফাতে গিয়ে 3টে আমই হাতে নিল, কিন্তু আমগুলোর চেহারা দেখার আর সময় পেল না। ইতোমধ্যে এই দিগন্তের কাহিনী দেখে বাণীকে নিয়ে বিলের রাস্তায় ছুট লাগিয়েছে দিহান। ঢিল ছোড়ার পর রায়হানও ভোর দৌড় দিয়েছে ওদের পিছে পিছে। বাড়ির ভেতর থেকে একটা বুড়ো গলা ছেড়ে হুঙ্কার ছুটছে, কে রে? থাম, ওখানেই থাম, আমার কাছে আম চুরি করা বের করছি, থাম। দিগন্ত বেলার এক হাত ধরে বড় বড় পা ফেলে ওকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করলো। দিগন্ত জোরে হাঁটছে, কিন্তু বেলা ওর পাশে দৌড়াচ্ছে। দিগন্তের সাথে তাল মেলাতে পারছে না বেলা, হাতের আমগুলো উপচে পড়ে যেতে চাইছে। প্রায় কিছুক্ষণ এভাবে হাঁটার পর বেলা বিরক্তি নিয়ে বলল, আস্তে হাঁটেন না, আমি পড়ে যাব তো। দিগন্ত বেলার হাত থেকে 2টা আম নিজের হাতে নিয়ে কড়া গলায় বলল, চুরি করেছিস বেয়াদব? চুরি করলে সেটা নিয়ে ওই এলাকা থেকে হাওয়া হয়ে যেতে হয়, এটাও শেখানি তোর বাপ? দিগন্তের সাথে তাল মেলাতে মেলাতে বেলা সোজা বলল, আমি তো চুরি করিনি দিগন্ত ভাই। কে করেছে? আপনি। সহসা দাঁড়িয়ে পড়লো দিগন্ত, বেলার দিকে চোখ রাঙিয়ে বলল, আর কোনোদিনও বলিস কিছু, তারপর সেটার বদলে শুধু থাপ্পড় জুটবে তোর কপালে। দেখলি, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। বেশ অনেকটা দূরেই চলে এসেছে ওরা, তাই বেলার হাত ছেড়ে দিল দিগন্ত। রায়হানের সাথে আবার ধীরে সুস্থে সামনের দিকে এগোতে লাগলো। বেলার হাতে এখনো একটা আম আছে, বেলার নজর সেই আমে, রাস্তার দিকে খেয়াল নেই ওর। হাতের বড় সাইজের আমটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর হাঁটছে। কাঁচা আমটা খাওয়ার জন্য জিভ নিষ্পিস করছে ওর। হঠাৎ একটা জায়গায় ধূপ করে পা পিছলে পড়ে গেল। পায়ে ব্যথা পেল প্রচণ্ড, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করলো না। লজ্জা লাগছিল ওর, এত বড় মেয়ে পিছলা খেয়ে পড়েছে, আবার সামনে 2টা দামড়া দামড়া ভাইকে ডেকে কাঁদবে। তার কোনো সারা শব্দ না বের করেই পায়ে হাত রেখে সেখানেই ঠোঁট উল্টে কাঁদা শুরু করলো বেলা। কাঁদছে, কিন্তু কোনো শব্দ নেই। আর নাইবা আছে আশেপাশে কোনো মানুষজন, থাকবেও বা কিভাবে? এই রাস্তায় শুধু ধান ক্ষেত আর পুকুরের সমাহার। মাঝে মধ্যে 1-2টা বাড়ি চোখে পড়ছে, যা 1-2টো মানুষ থাকতো। বৃষ্টির কারণে কেউ এখন বের হয় না হয়তো। বানি দিহান একসাথে সামনে হাঁটছে, ওদের পিছে দিগন্ত আর রায়হান গল্প করছে নিজ মনের সাথে। যে বেলা নেই সেটা এখনো খেয়াল করেনি কেউ। রায়হানের সাথে কথা বলায় এক পর্যায়ে হুট করে দিগন্তের হাঁটা থেমে যায়। আশপাশ চোখ ঘুরিয়ে খুঁজে একজনকে পায় না। বানি দিহান অনেকটা দূরে চলে গিয়েছে, ওদের সাথে থাকার কথা না। দিগন্তের গতি থেমে যাওয়া দেখে রায়হান বলল, কি হলো? বেলা কোথায়? আমাদের সাথেই তো হাঁটছিল। উদ্বিগ্ন হলো দিগন্ত। রায়হানকে সেখানে রেখেই ফেলে আসা পথটুকু আবার হাঁটা শুরু করলো। কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়লো কাদামাটির পানিতে ভেজা একটা রাস্তায়। পায়ে হাত দিয়ে বসে আছে বেলা, জামা কাপড় সব কাদাতে মাখামাখি হয়েছে, চুলেও কিছুটা লেগেছে। দিগন্তকে দেখতে পেয়ে এতক্ষণ নীরব কাঁদতে থাকা বেলা এবার আর থাকতে পারলো না, ভ্যা করে কেঁদে উঠলো। দিগন্ত তড়িৎ গতিতে ওর সামনে হাঁটু গেড়ে বসে কিছুটা অস্থির গলায় বলল, পড়লে কিভাবে? পড়ে গিয়েছি। লেগেছে? হ্যাঁ। কোথায়? এখানে ব্যথা করছে, উঠে দাঁড়াতে পারছি না। কখন পড়েছিস? ঘড়ি নেই তো কাছে, সময় দেখিনি। তীর্যক চাহনিতে বেলার মুখের দিকে চাইলো দিগন্ত, গমগমে গলায় বলল, তো একটা দেশি মেয়ে, কিন্তু চাল চলন একদম হাইব্রিডের মতো কেন? মা। মুখের কথা মুখে রইল বেলার। চোখ জোড়া বড় বড় করে দিল এক চিৎকার। দিগন্ত ওর পা ধরে মোচড় দিয়েছে। কি যে ব্যথাটা পেয়েছে বেলা। দিগন্তের দিকে রাগে চোখে তাকিয়ে বলল, ভেঙে দিলেন আমার পাটা, শেষ, সব শেষ। এখন কি হবে আমার? কোথায়? ভাঙা পা নিয়ে কি করবি এখন? কোলে উঠবি? আয় কোলে আয়, এমনি তুই বাচ্চা মানুষ। আমি কলেজে ওঠা এত বড় মেয়েটা আপনার কোলে চাপবো কেন? তুই নিজেকে বড় ভাবছিস? ভাবার কি আছে,
আর কদিন পর আমি 17 বছরে পা দিব। 18 হলে বেশি ভালো হতো। কেন? জবাব দিল না দিগন্ত, বেলাকে পাল্টা প্রশ্ন করলো। হাঁটতে পারছিস কেন দেখ এখন। বেলা আস্তে ধীরে উঠে দাঁড়ালো। আগে মতো ঠিকভাবে হাঁটতে না পারলেও ব্যথাটা কমেছে অনেক, পা ফেলাতে পারছে। দিগন্ত ওর সামনে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, হাত ধরে হাঁট। বেলা দিগন্তের বাড়িয়ে দেওয়া হাতটা ধরলো, পাশ ফিরিয়ে দৃষ্টি স্থাপন করলো দিগন্তের মুখের দিকে। লম্বা দিগন্তের বুক পর্যন্ত উঠতে পেরেছে ও। ঘুম থেকে ওঠার কারণে চুলগুলো এলোমেলো অনেকটা, অগোছালো চুল, চাপ দাড়ি, সিগারেট পোড়া দুটো ঠোঁট আর লম্বাটে নাকের আদলে গড়া ফর্সা চেহারাটা দেখতে সুন্দর লাগছে বেলার। দিগন্তের হাত ধরে হাঁটতেও ভালো লাগছে ওর। ও ব্যথা পেলে দিগন্ত যেভাবে ওকে নিয়ে ভাবে সেটাও খুব ভালো লাগে বেলার। এত ভালো লাগা নিয়ে ভাবতে গিয়ে পিচ্ছিল একটা জায়গায় এসে আবারও পিছলা খেলো বেলা। দিগন্ত বেলার হাত ধরে নিজের মতো হাঁটছিল। বেলা পড়ে যেতে নিলে ওর ধরে রাখা হাতটা আরো শক্ত করে ধরলো। কাত হয়ে কিছুটা হেলে গিয়েছে বেলা। দিগন্ত এবার একটু ফাঁক রেখে ওকে দু হাতের মাঝে আস্তে করে ধরে বলল, চোখ দিয়ে দেখে হারিস না কেন? আর ওকে পড়লে অকালেই কোমর হারাবে। বেলা একটু ভয় পেয়েছিল ঠিক, কিন্তু মনের মাঝে কেন যে একটা বিশ্বাস চলে এসেছে দিগন্ত ওকে আঘাত পেতে দিবে না। দিগন্তের কথা শুনে পুরো মাথাটা ঘুরে ওর দিকে চাইলো। তৎক্ষণাৎ চোখে পড়ল দিগন্তের গলার মাঝে ওঠানামা করার একটু ফুলো অংশ। একটা শুকনো ঢোক চাপলো বেলা, মুখে ফসকে বলে ফেললো, আপনি দেখতে অনেক সুন্দর দিগন্ত ভাই। কি বললি? বেলা এখনো সম্মোহিত চোখে চেয়ে আছে দিগন্তের দিকে। প্রশ্ন করায় আবারও বলে, আপনি দেখতে অনেক সুন্দর। কিছুটা অবাক হয় দিগন্ত, তবে তা ভাবে প্রকাশ করে না। বেলার চোখের ভাষা অদ্ভুত ঠেকে, তাই ওর হাত ছেড়ে সামনের দিকে যেতে যেতে বলে, আমি সুন্দর সেটা আমি জানি, তোকে বলতে হবে না। কেন? আমি বললে কি জাত যাবে? হাঁটা থামিয়ে ঘাড় বাঁকিয়ে বেলার দিকে চাইলো দিগন্ত। মেয়েটার কথাবার্তায় হুট করে বাচ্চামো ভাব ছেড়ে থেকে তেজালো ভাব এসেছে। সমস্যা কি তোর? উল্টোপাল্টা প্রশ্ন করছিস কেন? বেলা কয়েক কদম এগিয়ে সে দিগন্তের মুখোমুখি দাঁড়িয়ে বলে, আপনাকে সুন্দর বলেছি বলে এত অহংকার দেখাচ্ছেন আমায়? বেশি বুঝতে শিখেছিস? বেলা হাত বাড়িয়ে দিগন্তের শার্টের একটা কোণা চেপে ধরে, ভার গলায় ডেকে ওঠে, দিগন্ত ভাই, একটা কথা রাখবেন? কে? এখানে থাকতে ভালো লাগছে না, বাড়ি ফিরবেন তাড়াতাড়ি। ভ্রুদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ে দিগন্তের। সোজা ঘুরে বেলার কাছাকাছি এসে প্রশ্ন করে, কিছু হয়েছে? কাল রাতে তো খুশিতে লাফালি, সকাল থেকে এরকম করছিস কেন? বেলা দিগন্তের শার্ট জোরে চেপে ধরে বলে, থাকবো না আর এখানে, আপনিও আর আসবেন না, ভালো না জায়গাটা। কে কিছু বলেছে? বলেনি, আমি শুনে নিয়েছি। কি? জানি না। বেয়াদবি করবি না বেলা, কে কি বলেছে খুলে না বলে আমি জানবো কিভাবে? দিগন্তের ধমকানিতে বেলার মনের ভেতর তৈরি হওয়া সুপ্ত রাগের অনলে ঘি পড়ে। দিগন্তের দিকে আর তাকায় না, গটগট পায়ে ওকে পাশ কাটিয়ে চলে যায় সামনের দিকে। পেছন থেকে বেশ কয়েকবার আওয়াজ দেয় দিগন্ত, কিন্তু বেলা থামেনি। বেলার এহেন তেরামো সহ্য হয় না দিগন্তের, রাগে চোয়াল শক্ত হয়ে যায়। বিলের দিকে না গিয়ে আবারও বাড়ির দিকে ফিরে গেল। মাথা বেজায় খারাপ হয়ে গিয়েছে ওর। এখনই হে হে করতে করতে মুখ থুবড়ে পড়া একটা বাচ্চা মেয়ে দিগন্ত তালুকদারের সাথে এত বড় বেয়াদবি করে গেল। প্রশ্নের উত্তর তো দিলই না, উল্টো ওর ডাক ইগনোর করলো। গ্রামে এসে ঝড় বৃষ্টির মাঝে আরো 2 দিন কেটে গেল। আজ ওদের গ্রাম ছেড়ে ফেরার দিন। যাওয়ার আগে সি বিচের সময় কাটিয়ে তবে ফিরবে ওরা, তাই তাড়াহুড়ো করেছে। সবার সবকিছু গোছগাছ শেষ। রোকেয়া তালুকদার আর দিলদার তালুকদারের মন খারাপ। কদিন বাড়িটা হইচই আনন্দ উল্লাসে ভরেছিল। সবাই চলে যেতেই আবারও শুনশান নীরবতা ঢেকে যাবে। বাড়ির গাড়িতে সবার সব জিনিসপত্র তুলে দিয়েছে। বাইকে যাবে ওরা, কিন্তু বিপত্তি বাঁধলো মাইশাকে নিয়ে। বেলা আর মাইশা একসাথে দাঁড়িয়ে আছে। মাইশাকে রায়হানের সাথে আসতে বললেও ও কিছুতেই রাজি না। অপরিচিত ছেলের সাথে যাবে না, দরকার পড়লে বাসে চলে যাবে একা, তবুও রায়হানের বাইকে যাবে না। উপায়ন্তর না পেয়ে দিগন্ত বেলার দিকে ফিরে বলল, তুই রায়হানের সাথে আয়, আমি মাইশাকে নিয়ে যাচ্ছি। এতক্ষণ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা বেলা বিস্ময় নিয়ে দিগন্তের দিকে যায়, তারপর সেভাবেই বলে, আমি তো আপনার সাথে এসেছি, আপনার সাথেই যাব। আপুর বেশি অসুবিধা হলে গাড়িতে আসতে বলেন।
পুরো কথা শোনার আর প্রয়োজন পড়ল না বেলার। দিগন্তকে পাশ কাটিয়ে রায়হানের কাছে গেল। রায়হান এতক্ষণ বাইকে হেলান দিয়ে আপাদমস্তক কালো বোরখায় আবৃত মেয়েটাকে দেখছিল। এই মেয়েটার সাথে ওর এখনই কথা হয়নি, শুধু শুনেছে রেহানা খালার মেয়ে, আর এক দুবার দেখেছে, তবে মুখ দেখেনি। বেলা আর মাইশা ঠিকঠাকভাবে বসতেই বাইক ছাড়লো সবাই। বেলার চোখ জোড়া ছলছল হয়ে এসেছে। দিগন্তের দিকে তাকাতে না চাইলেও বারবার সেদিকে চোখ যাচ্ছে, আর তাতেই মাইশার প্রতি মনে সুপ্ত বিদ্বেষময় চরমে পৌঁছেছে। মাইশা আর দিগন্তকে নিয়ে কিছু কথা বলছিল রোকেয়া। বেলা আড়াল থেকে শুনেছিল সেটা। তারপর থেকেই এখান থেকে থাকতে ভালো লাগছিল না ওর। এখন তো দিগন্ত নিজেই ওকে ছেড়ে মাইশাকে নিল, মন ভার হয়েছে ওর। দিগন্তের প্রতি একটা চাপা রাগ কাজ করছে। রায়হানের থেকে এক হাত দূরে বসেছে বেলা, মন বিষিয়ে আছে, ভালো লাগছে না কাউকে। পরন্ত বেলার একটা চমৎকার দৃশ্য ভেসে আছে প্রকৃতির মাঝে। ডুবন্ত সূর্যের সৌন্দর্য বিমোহিত সকলে। সমুদ্রের মাঝে পড়েছে তার প্রতিফলিত ছায়া। উপরে ডুবন্ত সূর্য আর নিচে পানির মাঝে ঝিলমিল করতে থাকা সূর্যের প্রতিচ্ছবি, দুটোই মুগ্ধ নয়নে দেখছে বেলা। সারা পথ মন ভার করে এলেও এই দৃশ্য দেখে সবকিছু ভুলে বসেছে। খুশিতে আত্মহারা মন নিয়ে ঘুরে ঘুরে দেখছে সব। পেছনে পকেটে হাত গুজে বেলার দিকে তাকিয়ে আছে দিগন্ত। বাকিরা ওদের থেকে কিছুটা দূরে রয়েছে। বেলার চারপাশে পাশাপাশি দাঁড়িয়ে গভীর গলায় বলল, আমার ডাক কানে যায় না? শুনিনি। ইচ্ছে করে? হ্যাঁ। কেন? বেদমি না হলে পেটের ভাত হজম হয় না? না। বেলার তেরা উত্তরে রাগ হলো দিগন্তের। এখানে আসার পর থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু বেলা দিগন্তের ডাক শুনেও জবাব দেয়নি। তার এখন কেমন মুখের ওপর উত্তর দিচ্ছে। দিগন্ত দাঁতে দাঁত পিষে ধমকে বলল, থাপড়ে কাল নাড়িয়ে দেব বেয়াদব। এভাবে চ্যাটাং চ্যাটাং করে উত্তর দিচ্ছিস? কার সাথে কিভাবে কথা বলতে জানিস না? ক্ষণিকের হাওয়া ফুরফুরে মনটা আবারও নিভে গেল। আখিদয়ের ভারী হলো বেলার। দিগন্তের দিকে মুখ ফিরিয়ে কেঁপে ওঠা আওয়াজে বলল, ক্ষণিকের হাওয়া ফুরফুরে মনটা আবারও নিভে গেল। আখিদয়ের ভারী হলো বেলার। দিগন্তের দিকে মুখ ফিরিয়ে কেঁপে ওঠা আওয়াজে বলল, আপনি সবসময় আমার সাথে এইভাবে কেন কথা বলেন? মাইশা আপুর সাথে তো কখনো এইভাবে কথা বলতে দেখলাম না। আমাকে ভালো না লাগলে কথা বলবেন না, এত ধমকাধমকিও করতে হবে না। আমি তো আপনাকে জোর করিনি আমার সাথে কথা বলার জন্য। বেলার ছলছল নেত্রে দেখে থমকালো দিগন্ত। কাছাকাছি এসে ওর দুগালে হাত রেখে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, চোখে পানি কেন? আমি তোকে সেভাবে বলিনি। দিগন্ত ভাই, মাইশা আপু খুব সুন্দর, তাই না? এই সময় বেলার অযাচিত প্রশ্নে ভুরু কুটালো দিগন্ত। কিসের মাঝে কি বলছে মেয়েটা বেশি ভাবলো না, সাধারণভাবেই জবাব দিল, কেন? তাকে বেশ পছন্দ করেন? কি বলতে চাইছিস? ম্লান হাসে বেলা। কিছুটা দূরে রায়হানের পেছনে দাঁড়িয়ে থাকা মায়েশার দিকে দৃষ্টি ফেলে বলল, আসলে আপনাদের মানাবে, খুব সুন্দর। মাথা খারাপ হয়েছে তোর? না, সত্যি বলছি। রাগে চোখ মুখ লাল হয়ে গেল দিগন্তের। বেলা গাল ছেড়ে ওর দু হাত বাহু শক্ত করে হাতে আঁকড়ে ধরে চিবিয়ে বলল, তোকে প্রশ্ন করে একটা জবাব দিস আরেকটা। সমস্যা কি তোর? তেরমি ছেড়ে ভালোভাবে উত্তর দে। জোরে চেপে ধরার দরুন বেলা হাতে ব্যথা পাচ্ছে। ধীর গলায় বলল, হাতে লাগছে আমার। লাগুক, লাগার জন্যই ধরেছে। কেন ধরেছেন? কে হই আমি আপনার? বেলা, বেয়াদবি করবি না, আমার রাগ উঠছে। তাতে আমার কি? ছাড়ুন আমায়। আপনি আমাকে রেখে মাইশা আপুকে বাইকে কেন তুললেন? আপনার ওই বাইকে আমি আর কোনোদিনও চড়বো না। এই বেলা কোনোদিনও উঠবে না। আপনি সারাদিন মাইশা আপুকে নিয়েই ঘুরুন। বারবার মাইশাকে টানছিস কেন? কে ইঙ্গিত করছিস বেয়াদব? বেড়ে গাল লাল করে দেব। দিগন্তের কথায় বেলার রাগের পারদ আরো উপরে উঠে গেল। ঝরঝর করে কেঁদে উঠল মুহূর্তে। দিগন্তের দিকে রাগী চোখে তাকিয়ে কড়া গলায় বলল, আমি কলেজে উঠেছি, বারবার আমাকে মারতে কেন চান? আমাকে মারার আপনি কে? বেলার এত তেজালো কথা আর সহ্য হলো না। দিগন্তের ঠাস করে শব্দ তুলে বেলার গালে থাপ্পড় বসিয়ে দিল। যদিও দিগন্ত খুব একটা জোরে মারেনি, কিন্তু দিগন্তের শক্তপোক্ত দাবাং হাতের আস্তে মারটাই বেলার ফোলা নরম গালে ভীষণ লেগেছে। সাথে লেগেছে ওর মনেও। গালে হাত দিয়ে অশ্রু ভেজা নয়নে দিগন্তকে বলে উঠল, আপনি অনেক খারাপ দিগন্ত ভাই, একটুও ভালোবাসেন না আমায়। আর কখনো কথা বলবো না আমি আপনার সাথে, আর না কোনোদিনও আপনার আশেপাশে আসবো। আপনি মাইশা আপুকে ভালোবাসেন, আর আপুকে আমাকে সবসময় শুধু মারেন আর বকেন। ভালো না আপনি, একদমই ভালো না। কথাটুকু শেষ করে সে স্থান ছেড়ে ছুটে চলে যায় বেলা। দিগন্ত নীরের চোখে ওকে দেখলো।
হুট করে ওর বাচ্চামি ছেড়ে এরকম অদ্ভুত ব্যবহারের মানে খুঁজে পেল না দিগন্ত। বেলা চোখ রাঙিয়ে কথা বলছে, তাও দিগন্ত তালুকদারের সাথে। এটা কিছুতেই সহ্য হচ্ছে না ওর। বেলার কড়া গলার স্বর, তেজালো কথাগুলো মনে পড়লেই মেজাজের খেই হারাচ্ছে দিগন্ত। কপালের কাছে অবহেলায় পড়ে থাকা সিল্কের চুলগুলো পেছনে ঠেলে একটা সিগারেট চাপলো। নিকোটিনের ধোঁয়ার সাথে নিজের সমস্ত রাগ মিলিয়ে দিতে শুরু করলো। অন্ধকার রজনী, জানালার সামনে দাঁড়িয়ে বাহিরের পরিবেশের দিকে চেয়ে আছে এক রমণী। পাশে আর একটা রমণীর হাতে ধোয়া ওঠা 2 কাপ কফির মগ। একটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, গ্রাম থেকে ফেরার পর মনমর হয়ে আছিস কেন? বেলা হাত বাড়িয়ে কফির মগটা নিল, তাতে একটা চুমুক দিয়ে বলল, কেন যেন কিছুই ভালো লাগছে না আপা, কোনো কিছুতেই মন বসছে না। বৃষ্টিও কফিতে চুমুক দিল। বেলার দিক থেকে চোখ সরিয়ে বাহিরে অঝোর ধারায় বেয়ে পড়া ফোঁটাগুলোতে মনোযোগ স্থাপন করলো। তোকে দেখে মনে হচ্ছে প্রেমে পড়ে ছ্যাঁকা খেয়েছিস, সেই বিরহ এমন স্বর্ণ ছাড়া।